আসসালামু আলাইকুম। শুরু করছি দ্য সাইলেন্ট ম্যানর তৃতীয় খণ্ড, পর্ব ৭৪। লেখিকা ডায়না ইমরোজ লাকি। সকাল এসেছে, কিন্তু মনে হয় না দিন শুরু হয়েছে। চারপাশে আলো আছে, তবু অদ্ভুত এক শূন্যতা ভেসে বেড়াচ্ছে। ঘরের জানালা দিয়ে সূর্যের আলো ঢুকছে, কিন্তু সেই আলো উষ্ণ নয়, বরং নীরব। পাখিরা ডাকছে, অথচ সেই ডাকে আনন্দ নেই, শুধু শব্দ আছে। যেন প্রকৃতি নিজের কাজ করে যাচ্ছে তার নিয়মে। থমাস শন বসে আছেন বসার ঘরে। এই সকালটাতে মীরের অনুপস্থিতি আরও স্পষ্ট হয়ে উঠছে। যে মানুষটির কণ্ঠে সকালটা জেগে উঠত সে নেই। চায়ের কাপটা টেবিলে রাখা, কিন্তু তার খাওয়ার ইচ্ছাটুকু নেই। খবরের কাগজ খুলে ধরা, অথচ চোখের সামনে অক্ষরগুলো ঝাপসা হয়ে যায়। সময় চলছে ঠিকই, কিন্তু মন যেন আটকে আছে কোথাও। নিস্তব্ধ এই সকালে স্মৃতিরা বেশি হানা আনে। একসময় যে হাসি, যে উপস্থিতি সকালকে পূর্ণ করত, তা এখন শুধু মনে পড়ে। ঘড়ির কাঁটার শব্দ স্পষ্ট শোনা যায়, কারণ আর কোনো শব্দ নেই শূন্যতাকে ঢেকে দেওয়ার। এই নীরবতা ভারী, বুকের ভেতর জমে থাকা জঘন্য ব্যথা। বাইরে মানুষ চলাফেরা করছে, দিন শুরু করছে, কিন্তু নিজের ভেতরে কিছুই শুরু হয় না। সবকিছু ঠিকঠাক থাকলেও একটা বড় ফাঁকা জায়গা রয়ে যায়। সেই শূন্যতা চোখে দেখা যায় না, কিন্তু অনুভবে গভীরভাবে ধরা দেয়। এই সকালটা দিনের শুরু নয়, এক ধরনের অভাবের অনুভূতি। যেখানে আলো আছে কিন্তু উষ্ণতা নেই, শব্দ আছে কিন্তু সঙ্গ নেই। প্রিয় মানুষের অনুপস্থিতিতে সকালটা নিস্তব্ধ, ভারী, অসম্পূর্ণ। আহির ব্যাগপত্র গোছাচ্ছে। রাফিদ বসে বসে সেসব দেখছে। চোখে জল জমে, অথচ পড়ে না, পড়তে দিচ্ছে না। আহির চলে যাবে, মীর তো চলে গেছেই, মোহিনী নেই। চারপাশটা যেন বিবর্ণ হয়ে উঠছে। ফাঁকা ফাঁকা লাগছে সবকিছু। রাফিদ আহিরকে বাধা দিতে পারছে না। সে চাইছে আহির আরও কিছুদিন থাকুক, একসাথে সময় কাটাক। অবশ্য এতে উন্নতি আর হবে কোথায়? লোকে বলে যত বেশি কারো সাথে সময় কাটানো হয় তার সাথে তত স্মৃতি যুক্ত হয়। এরপর মানুষটা দূরে চলে গেলে সেই স্মৃতিগুলো হাতছানি দিবে। রাফিদ এক আঙ্গুলের সাহায্য চোখ দুটো মুছে ফেলে। আহির ব্যাগ গুছিয়ে বসে নির্বে। আজ নিজেকে তার ব্যর্থ মনে হচ্ছে। গোয়েন্দা নামক ট্যাগ নাম থেকে মুছে ফেলবে নিশ্চিত করেছে। যেখানে নিজের বন্ধুর হত্যাকারীকে, নিজের প্রিয় মানুষটিকে খুঁজে পায়নি, সেখানে গোয়েন্দা বলে নিজেকে দাবি করা বোকামি মাত্র। লজ্জার। আহির সিগারেট ধরাল, ফুঁকতে শুরু করল। মিনিট দুয়েক কেটে যাওয়ার পর মেরুদণ্ড সোজা করে বসে হাতের সিগারেট এস্ট্রেতে রেখে দেয়। নির্বিকার ভঙ্গিতে বলল, আচ্ছা রাফিদ, যেদিন রাতে মোহিনীর খোঁজ নিতে গিয়েছিলাম সেদিন ওর বাবার সাথে দেখা হয়েছিল। এম আই রাইট? হুম, কেন? ওদিন উনার সাথে একজন মৌলভী ছিল। উনাকে চিনিস? হুম। এলাকার? চিনব না কেন? চল। কোথায়? উনার কাছে। উনি নিশ্চয়ই জানবেন মোহিনীরা কোথায় গেছে। রাফিদ সজাগ হল হঠাৎ যেন। সর্বাঙ্গ কেঁপে উঠল। বলল, এটা তো মাথায় ছিল না। চল যাই। তারা দুজন ঘর থেকে বের হয়ে মসজিদের উদ্দেশ্য রওনা হয়। তাদের যেতে দেখলেন বৈঠকখানা থেকে আমজাদ, থমাস শন। শালুক দেখলেন বাড়ির ছাদ থেকে। উনার সাথে জয়ন্তন বেগম। শালুক হতাশ চোখমুখে পায়চারি করছেন। তাকে অস্থির দেখে জয়ন্তন বেগম বললেন, কি ভাবছ? এরকম ছটফট করতেছ কেন? শালুক স্থির হলেন। জয়ন্তন এর পাশে এসে বসেন। চোখ দুটো টলমল করছে। জয়ন্তন ফের বললেন, খিমির এর লিগা মন কান্দে, বুঝি তো আমি। এটা হজন এর কথা আছিল। আম্মা, তবু যে মীরকে আমি নিজের সন্তানের মতন পেলে পুষে বড় করেছিলাম, সেদিন যা কিছু করা হয়েছিল সবটা রুম্পাকে খুশি করার জন্য। অন্যর ধন নিজের আপন বলে দাবি করাও যে পাপ বুমা। মীর জীবনে ওর আপন মা বাবাকে পাইল না। হয়তো তাগো প্রতিরূপ হিসেবে তোমাগো আদর কম আছিল না। তবু মীর তার আপন মা বাবার আদর পায়নি। বাক্যটি হাওয়ায় ভেসে গেল মায়ের কানে। সে ছাদেই আসছিল। শালুক তখন ডেকে আসছিলেন। আসেনি। মায়ের হঠাৎ মাকে দরকার পড়ায় ছাদে আসে। শব্দটি তাকে থয়ে দাঁড় করিয়ে দেয়। শালুক জয়ন্তন এর কথার জবাব দেওয়ার আগে নজর পড়ল মায়ের দিকে। মায়া প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে আছে। শালুক একবার জয়ন্তন এর দিকে তাকিয়ে উঠে দাঁড়ালেন।
মায়ের দিকে এগিয়ে আসতে আসতে বললেন, তুই এখানে কখন এলি? আয় বস এখানে, রোদ পোহালে ভালো লাগবে। মায়াকে নিয়ে জয়ন্তন এর সামনে বসালেন। মায়া ঘুরে ঘুরে দুজনকে দেখে ইশারায় জিজ্ঞেস করল, মীরকে নিয়ে তারা কি বলছিল? মীর আপন মা বাবার সন্তান নয় মানে? জয়ন্তন মায়ের ইশারা বুঝে পান চিবানো বন্ধ করলেন। শক্ত মুখে দেখেন মায়াকে। সেই সাথে শালুককে। শালুক থতমত খেয়ে বললেন, খু এসব তুই কি বলছিস? ভুল শুনেছিস, অন্য কিছু বলছিলাম গু। মায়া ক্রোধের আহ্বাস প্রকাশ করল। মীর চলে যাওয়ার পর রাগটা তার কিছুটা বেড়ে গেছে। কারো ভালো কথাতেও কখনো কখনো রেগে যায়। মুখ খামচে বোঝাল সে ভুল শোনেনি, সত্যটা জানতে চায়। কি লুকানো হচ্ছে? শালুকের মুখে অন্ধকার নেমে আসল। চোখ মুখ এক করে ফেললেন। জয়ন্তন ও সে বারবার চোখাচোখি করলেন। মেয়েকে কি জবাব দিবেন ভেবে পাচ্ছিলেন না। সত্যটা বলবেন না মিথ্যেটা, যেটা এত বছর ধরে লুকিয়ে রেখেছে? উনি ভীষণ বিপাকে পড়লেন। জয়ন্তন দৃষ্টি নত করলেন। মায়া বসা থেকে উঠে রেগে আবার বোঝাল সে সত্যটা এখুনি জানতে চায়। এটা বোঝানোর পরেও যখন শালুকের প্রতিক্রিয়া দেখল না, তখন নীরবে ইশারা করল, মীরকে আবার তোমরাই মেরে ফেলোনি তো? ইশারাটা তীরের মতো বিধল শালুকের গায়ে। চোখ দুটো ফুটে উঠল। জয়ন্তন অবাক হলেন মায়ের এহেন কথায়। শালুক বললেন, ঠিক, যে ছেলেকে নিজের সন্তানের মতন ভালোবেসেছি, ওকে আমরা মেরে ফেলব, এটা ভাবলি কি করে? শালুক রেগে নয় বরং আবেগী হয়ে বললেন কথাটা। জয়ন্তন বললেন, কি তোর মায়েরে এইডা কুইতে পারলি? তোর মা কত দুঃখ পাইতেছে মীর যাওয়ার পর থেইকা, আর তুই কি কইলি? মায়া আবার ইশারায় বলল, তাহলে সত্যটা বলো, মা কি লুকাচ্ছেন? মীরের আপন মা বাবার আদর পায়নি মানি? তার মা ছিল না বেঁচে, সেটা জানি, কিন্তু বাবা তো ছিলেন, আদর পাচ্ছিলেন। শালুক দৃষ্টি মেঝেতে নিবদ্ধ করে বললেন, কি মীর আমার বোনের গর্ভের সন্তান নয়? মীর হাজদার বংশের সন্তান। শালুক থামেন। তাদের মাথার উপর থেকে একটা কাক উড়ে গেল। মায়া পিছপা হয়ে ছিটকে সরে যায়। চোখ স্থির। শালুক চাপা স্বরে কাঁদলেন। জয়ন্তন বেগম ও মাথা নিচু করে বসে আছেন, যেন মহৎ পাপের পর্দা উঠে যাচ্ছে। মায়া ধীর পায়ে হেঁটে মায়ের কাছে আসল। হাঁটু ভাঁজ শালুকের পা জড়িয়ে ধরে বসে ইশারায় বলল, এর মানে কি মা? আর কোন হাজদার বংশের ছেলে ছিল মীর? মা, আসল সত্যটা বলো। মায়ের কণ্ঠ থেকে স্বর না আসলেও ভেতর থেকে এক প্রকার চিৎকার এর আওয়াজ সৃষ্টি হয়ে সেটা মায়ের চোখের মাধ্যমে বেরিয়ে আসল। শালুক সময় নিলেন, নিজেকে সামলে নিলেন। জয়ন্তন বললেন, কি সত্যটা লুকাইয়া আর কি হইব বইলা দাও। সত্য আজ হোক বা কাল সামনে আসার ছিল। শালুক বললেন, কি আমার বোন রুম্পার সাথে থমাসের বিয়ের 6 বছর কেটে যাওয়ার পরও ওদের কোনো সন্তান হচ্ছিল না। এরপর চিকিৎসা শুরু করা হয়, তাতেও উন্নতি হয়নি। এরকম আরও একটি বছর কেটে যাওয়ার পর একজন ডাক্তার এর হাতে রুম্পা পড়ে, আর উনি কিছু নিয়ম ঔষধ দেন। বলেন এতে সন্তান নিশ্চিত হওয়ার সম্ভাবনা আছে। আর সেবার সত্যিই মিরাকেল ঘটে। রুম্পা অন্তঃসত্ত্বা হয়। ওকে গ্রামে নিয়ে আসেন থমাস। এভাবে 9টি মাস কেটে যাওয়ার পর সময় আসে সন্তান প্রসবের দিন। সেদিন রুম্পা বারবার বলছিল ও বাঁচবে না। গুরুতর অবস্থা হয় ওর। হাসপাতালে নেয়ার মতো তখন ব্যবস্থা ছিল না। একজন হাকিমকে ডাকা হয়। দায়ী উনারা রুম্পার চিকিৎসা করে গোপনে আমাদের কাছে জানান রুম্পার পেটের সন্তান মারা গেছে, যার জন্য রুম্পা অনেক বেশি কাতরাতে ছিল ব্যথায়। আমি খুব কষ্ট পাই সেদিন। এবং থমাস কি করব ভেবে পাচ্ছিলাম না অমন সময়। ঠিক সেই সময় আমার মাথায় নিকৃষ্ট চিন্তা আসে, বাচ্চা চুরি করার। আমাকে যদিও সেদিন আম্মা থমাস বারণ করেছিলেন এমনটির জন্য, কিন্তু নিজের বোনকে খুশি করতে এটা যেন করতেই হয়েছে। আমি জলদি করে দাইকে ডেকে পাঠাই। তাকে জিজ্ঞেস করি সেদিন আরও কারো বাচ্চা জন্ম হয়েছে কিনা। সে ভেবে জানায় হাজদার বংশের যমজ 2 ছেলের সন্তান হয়েছে। আমি ওকে সেখান থেকে একটা বাচ্চা চুরি করে আনতে বলি, এবং তার জন্য ওকে বেশ টাকা পয়সা দেয়া হয়। রুম্পা সেদিন মৃত সন্তান জন্ম দেয়া। মৃত সন্তান সরিয়ে সেখানে হায়দার বংশের সন্তানকে রাখা হয়। আর রুম্পা মৃত্যুর আগে অন্যর ছেলেকে নিজের বলে জেনে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। শালুক বিরতি রেখে বললেন, চাঁদের মতো উজ্জ্বল ছিল মীর। দেখেই মায়া লেগে গিয়েছিল সবার। এতটা সুন্দর শিশু আর আমরা দেখিনি। আমি সন্তানের লোভে পড়ি। তখন রাফিদ দুনিয়াতে আসেনি। আমি মীরকে লালন পালন করে বড় করি।
থমাসেরও ভীষণ মায়া হয় ওর জন্য। এরপর বড় হলে তিনি থাইল্যান্ডে নিয়ে যান পড়াশোনার জন্য। মায়া অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে শালুকের দিকে। তার দিকে তাকানোর রেশ কাটলে তাকায় জন্তন এর দিকে। জন্তন বললেন, হু দাদু, তোর মা ঠিকই কইছে। মীর হাজদার বংশের সন্তান উ। মায়া কথা বলতে পারে না, আর এখন যেন ইশারাটুকু ভুলে গেছে। মেঝেতে লেপ্টে বসে শালুক বললেন, কি মীর ওর মা বাবার আদর পায়নি? শেষমেশ জীবনের আজুরেখাটাও দীর্ঘ হল না কি? মায়া ঢোক গিলে দম ফেলে ইশারায় প্রশ্ন করল, উ কোন হাজদার বংশ? শালুক বললেন, ক্ষুদ্র সাইলেন্ট ম্যানর বইটির লেখক সুফিয়ান হাজদার ওরফে সেই অমর ছদ্মবেশী রাখাল বাসিওয়ালার বংশধর গো। মায়া এবার পুরোপুরি আশ্চর্য হল। আশ্চর্যের চূড়ান্ত পর্যায়ে সে পৌঁছে গেছে। কি শুনছে, অবাক হচ্ছে, চোখের পলক ফেলতে ভুলে যাচ্ছে। মায়া পুনরায় বোঝাল, তুমি দ্য সাইলেন্ট ম্যানর বইটি সম্পর্কে জানো? আর সুফিয়ান হাজদার এর তো স্ত্রী মানে ফারদিনা অন্তঃসত্ত্বা থাকাকালীন মারা গিয়েছিল। সুফিয়ান হাজদার নিজের হাতে হত্যা করেছিলেন গু। শালুক কেঁদে উঠলেন। তাকে এই দ্বিতীয়বার মায়া এভাবে কাঁদতে দেখছে। প্রথমবার মীর এর জন্য কেঁদেছে। চোখের জল তখন মুষলধারে বৃষ্টির মতো পড়ছিল। আজও তেমনভাবে পড়ছে। শালুকের অভিব্যক্তি বলে দিচ্ছে সে কষ্ট পাচ্ছে, তবে তার কষ্টের ব্যাখ্যা এখনও মায়া ধরতে পারছে না। মীরের জন্য নাকি সুফিয়ান হাজদারের জন্য? কি হয়েছিল তার সাথে? আহির তাকে যতটুকু বলেছিল তার থেকে বেশি কিছু কি শালুক জানেন? আর অতিরিক্ত জানাটা নিশ্চয়ই করুণ কিছু বলে মায়া নিশ্চিত করল। মায়া মেঝে থেকে উঠে মায়ের মুখোমুখি হয়ে বসে শালুক দৃষ্টি নত করেই রাখছেন। মায়া তার মায়ের চোখের জল মুছে দিল। বোঝাল, ও সুফিয়ান হাজদারের সন্তান মানে? দ্য সাইলেন্ট ম্যানর বইটি তুমি পড়েছিলে, তবে কখনো বলনি কেন? শালুক বাধ্য হলেন এহেন প্রশ্নের জবাব দিতে। জবাব যে দিতেই হবে। চোখ মুখ শাড়ির আঁচল দিয়ে মুছলেন। সতেজ হলেন। চোখ তুলে ছাদের এক কোণে গোলাপ গাছটির দিকে তাকালেন। বললেন, কি আমরা কেন আমাদের বংশের আসল পরিচয় দিতাম না? সেটা নিশ্চয়ই জানতে পেরেছিস। সম্রাট নিষাদ এর বংশধরের জন্য। এই জন্য বরাবরই আমরা চুপ থাকতাম। কিন্তু আমরা জানি কে সুফিয়ান হাজদার, কে ফারদিনা, আর সুফিয়ান হাজদার মৃত্যুর আগে তার বোন তাকে কি উপহার দিতে চেয়েছিল। এতটুকু বলে থামেন তিনি। মায়া ভ্রুকুটি ভাঁজ করে চোখ দুটো ছোট করে ঠোঁট ফাঁক করে তাকিয়ে আছে। যতই শালুক গভীরে যাচ্ছে ততই মায়া স্তব্ধ হয়ে যাচ্ছে। কত মানুষ এখনও সুফিয়ান হাজদারের সম্পর্কে জানার চেষ্টা করছে। সে শেষবার কি বলতে চেয়েছিল, তার বোন কি উপহার দিতে চেয়েছিল? কেউ জানে না। তা জানার আগ্রহ যে প্রতিটি মানুষের। শালুক বসা থেকে উঠে দাঁড়ান। হেঁটে রেলিং ধরে দাঁড়ান। মায়া তার মায়ের পিছু পিছু গেল। সে পারছে না শালুক এর ভেতর থেকে সত্যগুলো টেনে টেনে বের করতে। মায়া তার মাকে তাড়া দিল। শালুক কণ্ঠ খাদে নামিয়ে শীতল কণ্ঠে বললেন, ও সেদিন বিনতি কি উপহার দিতে চেয়েছিল জানিস? বলে শালুক রহস্যময় এক হাসি দিলেন। মায়া মাথা হ্যাঁ সূচক আকার নাড়ায়। দ্রুত। ঠিক তখনই জন্তন বেগম মায়ার বা পাশে এসে দাঁড়িয়ে বললেন, সুফিয়ান যাকে হত্যা করে দিশেহারা হয়ে গিয়েছিল, সেই মানুষটিকেই উপহার দিতে চেয়েছিল বিনতি। ফারদিনা বেঁচে ছিল গু। জন্তন এর কণ্ঠ বজ্রপাতের মতন ধারাল হয়ে উঠল। তার কথা বলার ধরনও বদলে যায়। তার অভিব্যক্তি। পরিবেশ দিনের হলেও নিস্তব্ধতায় যেন ঘিরে গেছে চারপাশ। মায়া একবার শালুককে, একবার জন্তনকে দেখছে। ঘাট ঘুরিয়ে ঘুরিয়ে দুজনকে দেখছে। তারা কি বলছে? মায়া যে বিশ্বাস করতে পারছে না। শালুক বললেন, কি ভাবছিস ফারদিনা কিভাবে বেঁচে থাকতে পারে? উত্তর হচ্ছে, আল্লাহ চাইলে সব পারে। ফারদিনা তখন অন্তঃসত্ত্বা ছিল। অল্প আঘাতেই কাবু হয়ে গিয়েছিল। ক্লান্তিতে না খেয়ে থাকায় ওর ভাইদের মার ধরে সেদিন ফারদিনা পুরোপুরি সজ্ঞা হারিয়ে ফেলেছিল। নাডি অবধি খুঁজে পাওয়া যায়নি। যখন ফারদিনাকে গোসল করানোর ব্যবস্থা করা হয় তখন তার চোখ মুখে জল পড়তেই নড়ে চড়ে উঠে। আর তাকে জীবিত বলে নিশ্চিত করেছিল মৌলভীর মেয়ে হেলেন। ফারদিনাকে সে সবার আড়ালে বাড়িতে নিয়ে যায়। মৌলভী চেয়েছিল সুফিয়ানকে সত্যটা বলতে, কিন্তু আপাতত কাউকে কিছু বলার দরকার নেই বলে হেলেনা জানা। হেলেনা ফারদিনাকে সুস্থ সবল করার জন্য আপ্রাণ চেষ্টা করে, যতটা রক্তের বোনও করে না। ফারদিনা এক পর্যায়ে সুস্থ হয়। সুস্থ হওয়ার পর তার প্রথম প্রশ্ন ছিল, সুফিয়ান কোথায়? হেলেনা তখন সব ঘটনা খুলে বলে।
এরপর ফারদিনা সুফিয়ান এর ভালোবাসা পরীক্ষা করার জন্য হেলেনাকে সুফিয়ান এর গা ঘেঁষতে বলে। কিন্তু সুফিয়ান ফারদিনার অনুপস্থিতিতেও তাকেই ভালোবেসেছিল। হেলেনা বুদ্ধি করে সুফিয়ান এর বোন বিন্তিকে ফারদিনার সাথে দেখা করায়। সব সত্য বলে। বিন্তি খুব খুশি হয়, কিন্তু তাৎক্ষণিক সুফিয়ানকে কিছু বলেনি অবাক করার জন্য। সুফিয়ান এর জন্মদিনে চেয়েছিল সত্যটা বলবে, তার ভালোবাসাকে উপহার দিবে, কিন্তু আর সেই সত্য সামনে আসেনি। সব শেষ হয়ে যায় ও শালুক থামেন, চোখে আবার জল জমে। ফের বললেন উই সেদিন বোধহয় দেরি করে সুফিয়ান এর জন্মদিন পর্যন্ত অপেক্ষা করাটা বোকামি ছিল। যদি সুফিয়ানকে সত্যটা আগেই বলে দিত তবে রশিদ তালুকদার মেয়ে পেয়ে আর সুফিয়ানকে খুন করতেন না। এই জন্যই বলা হয়, কারো জন্য কিছু করতে হলে, কাউকে উপহার দিতে হলে তা তাৎক্ষণিক দিয়ে দাও। কেননা তাজমহল সারা দুনিয়া দেখলেও মমতাজ কিন্তু দেখেনি। মায়া চোখের জল ফেলছে। এতটা করুণ, এতটা নিষ্ঠুর কেন হয়েছিল সুফিয়ান হাজদারের ভাগ্য? কেন মায়ের সেসব ভেবেই কান্না পাচ্ছে। খুব করে কাঁদতে ইচ্ছে করছে। খোলা আকাশের নিচে বসে গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদতে মন চাইছে। হয়তো এভাবে একটু কাঁদলে শান্তি পাওয়া যেত। মায়া চোখ মুছে ফেল প্রশ্ন করল ইশারায়, তাহলে সেদিন জানায়া কার আর মাটি কাকে দেয়া হয়েছিল? শালুক বললেন কি সেদিন একটা খবর খোঁড়া হয়েছিল ঠিকই, এবং কবরের কাঠামো করা হয়েছিল এমনভাবে যেন সেখানে কাউকে মাটি দেয়া হয়েছে। আসলে কাউকে মাটি দেয়া হয়নি। সেদিন সুফিয়ান সচক্ষে কিছুই দেখেনি গিয়ে। বাকি সত্য বললেন জয়ন্তন খুয়ের পর ফারদিনা সিন্ধুতলিই ছিল। ক্রোধে আর তার বাবার সাথেও দেখা করেনি। হাজদার বাড়িতেও আর ফিরেনি। যে বাড়িতে সুফিয়ান নেই সে বাড়িতে আর সে প্রবেশ করবে না নিশ্চিত ছিলেন। এভাবে দীর্ঘ নমাজ কেটে যাওয়ার পর তার কোল জুড়ে সন্তান আসে। সুফিয়ান হাজদার এর মতোই সুন্দর ছিল, যেন আরেক সুফিয়ান। তার সন্তান হওয়ার পর আজমাত নুরবেক দেশের মাটিতে আবার পা রেখেছিল। ফারদিনাকে আজমাত মন থেকেই পছন্দ করত, ভালোবাসত, কখনো মুখ ফুটে বলেনি। এরপর ফারদিনাকে প্রেম নিবেদন করলেও আর সে রাজি হয়নি। বাকি জীবনটা সুফিয়ান এর স্মৃতি ঘিরেই কাটিয়ে দেয়া। তার সন্তান বড় হয়, বিয়ে হয়, সেই ঘরে সন্তান আসে। এভাবে তার বংশ বিস্তার করলেও একসময় যেন সবাই সবকিছু ভুলে যায়। বিশেষ করে আমরা যখন মীরকে নিয়ে আসি তারপর থেকে সেই বংশের কারো খোঁজ পাওয়া যায়নি গি। মায়া আবার ইশারায় বলল, মীরের যমজ ভাই? শালুক দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, জানি না ও কোথায়, হয়তো বেঁচে আছে। তবে জানতে পেরেছিলাম ওদের মা বাবা নেই, মারা গেছেন গু। সুফিয়ান হাজদার সেদিন কি বলতে চেয়েছিল? রাফিদ ও আহির মসজিদের সামনে দাঁড়িয়ে আছে প্রায় ঘণ্টাখানেক। জোহরের আজান পড়েছে। তারা প্রথমবার মসজিদে এসে পায়নি মৌলভীকে। এরপর বাড়িতে গিয়েছিল, বাজারে ছিল না সেদিকে। ঘুরে ফিরে এখন মসজিদে আসলে আয়ানের ধ্বনি পায়। নিশ্চয়ই সে ভেতরে নামাজ পড়াচ্ছেন। নামাজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় নেই। নামাজ শেষ হয়, একে একে সমস্ত মুরুব্বিরা মসজিদ থেকে বের হয়। সবাই চলে গেলেও মৌলভীকে দেখা গেল না। আহির ও রাফিদ একটু ভেতরে প্রবেশ করে উকি দিল মসজিদ এর ভেতরে। মৌলভী ভেতরে বসে কোরআন শরীফ পড়ছেন। রাফিদ তখন তাকে ডাকলেন। উনি প্রথম ডাকেই সাড়া পেয়ে আসেন। আহির ভদ্রতার সাথে বলল, চাচা, সমস্যা না থাকলে একটু বাইরে আসুন, কোথাও বসি। চারটে কথা ছিল। মৌলভী প্রথমে আহিরকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখলেন, এরপর তাকান রাফিদের দিকে। রাফিদকে তিনি চিনতে পারলেন। বললেন, কি বলবা তোমরা? একটু সময় দরকার, চলুন ঘাটপাড়ে বসি, কি বল আহির। এরপর তারা মসজিদের ঘাটপাড়ে বসে। আহির পুকুরের জলের দিকে চেয়ে বল, চাচা, মাস্টার বাড়ি তালাবদ্ধ কেন? উনারা কোথায় গেছেন? মৌলভী অস্বস্তিকর অবস্থায় পড়লেন যেন। কটমট করে তাকায় আহিরের দিকে। হাতে ছিল তসবিহ। খুব দ্রুত তাসবিহর দানা টানতে শুরু করলেন। বললেন, এসব আমি জানব কিভাবে? আপনি সব জানেন। সেদিন রাতে আপনিই তার সাথে ছিলেন। শেষ আপনিই দেখেছেন। আহির বলল। মৌলভী কবার ঢোক গিললেন। বললেন, বাজারে বসে দেখা হয়, তাই কথা বলতে বলতে বাড়ির পথে ফিরছিলাম। সত্যটা বলুন, নয় কিন্তু ঠান্ডা পুকুরে আপনাকে ডোবাব। আপনি মুরুব্বি, সম্মান দিচ্ছি, বজায় রাখুন। মৌলভী এবার একটু শান্ত হলেন।
হাত থামে, চোখ সরে অন্যদিকে। বললেন, কোথাও চলে গেছে গি। কোথায়? জানি না গি। মোহিনীও চলে গেছে। মৌলভী এবার একটু সময় নিয়ে বললেন, কি মোহিনীকে মেরে ফেলেছে? আহির্থ হয়ে মেরে ফেলেছে মানে কে মেরেছে? ওর আপন মানুষ বলে কেঁদে উঠলেন মৌলভী সাহেব। গঠনমূলক মন্তব্য আশা করছি। আর হ্যাঁ, যারা জন্য অপেক্ষা করছো সে এন্ট্রি নিতে পারে পরবর্তী পর্বে।